আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি উসাইদ মোহাম্মদ, ঢাকা মোহাম্মদপুরে সপরিবারে থাকি। আমার গ্রামের বাড়ি ফরিদপুর। আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসা। দাওরা এবং ইফতা শেষ করেছি, লালবাগ থেকে দাওরা শেষ করেছি। এখন এশিয়ান ইউনিভার্সিটিতে অনার্স পড়ছি। আমি প্রফেশনালি ক্যালিগ্রাফি আর্টিস্ট। 2018 সাল থেকে প্রফেশনালি ক্যালিগ্রাফি করি, পাশাপাশি দেয়াল গ্রাফিতেও আমি করি। এবং আমার হাতে খড়ি হয় 2014 সালে। 2014 সাল থেকে এ পর্যন্ত প্রায় 10 বছরের অধিক সময়ে আমি ক্যালিগ্রাফির সাথে সম্পৃক্ত। এই হচ্ছে আমার ছোট পরিচয়। আমার নাম হচ্ছে মোহাম্মদ ওমর। আমি ব্রাউনবাড়িয়ার সন্তান। ব্রাউনবাড়িয়াতে আমি আমার ফ্যামিলি সহ থাকি। আর আমার পড়াশোনা হচ্ছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে। আমি ব্রাউনবাড়িয়ার ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার মধ্যে এই বছর দাওরা হাদিস মাস্টার্সের ফাইনাল পরীক্ষা দিয়েছি। সামনে আরও পড়ালেখা করার ইচ্ছা আছে। আর পাশাপাশি আমি একজন ক্যালিগ্রাফি আর্টিস্ট। 2021 থেকে আমি প্রফেশনালিভাবে ক্যালিগ্রাফির সাথে যুক্ত আছি। এর আগে ক্যালিগ্রাফি শেখাটা আসলে শখের থেকেই ধীরে ধীরে একটা পর্যায়ে আমি বিভিন্ন উস্তাদের কাছ থেকে, বড়দের কাছ থেকে দেখি, এবং এভাবেই আমার ক্যালিগ্রাফি লাইনে আসা। পাশাপাশি ছোট থেকেই আর্ট জিনিসটা আমার খুব পছন্দের একটা জায়গায় ছিল। আমি শখের থেকে আর্ট করতাম। সেখান থেকেই ধীরে ধীরে দেয়ালে আঁকাআঁকি করা, গ্রাফিতি করা, এইভাবেই গ্রাফিতি ক্যালিগ্রাফির সাথে আমার যুক্ত হওয়া। আলহামদুলিল্লাহ এখন আমি প্রফেশনালি ভাবেই ক্যালিগ্রাফি করছি, এবং গ্রাফিতি নিয়ে আমার ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে কিছু করার। আমি আমি হচ্ছে ব্রাউনবাড়িয়াতে থাকি, ও ঢাকা থাকে। তো আমাদের আন্দোলনের সাথে সম্পৃক্ততা এই ক্ষেত্রে দুই জায়গায় দুই রকম। তো প্রথমে ওসাইদ বলুক, যেহেতু সে ঢাকা ছিল, পরবর্তীতে আমি বলি। এখানে আসলে বললে অনেক লম্বা হয়ে যাবে। ছোট করে বলতে গেলে আন্দোলন তো আমরা সবাই করছি, এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করাটা ওই সময় আমাদের নৈতিক বলেন, মানবিক বলেন, বলা যায় ফরজে আইন হয়ে গেছিল। মানে যেভাবেই হোক ফ্যাসিবাদের পতন ঘটাতেই হবে, এরকম একটা চিন্তা আমাদের মধ্যে ছিল। আমরা যেহেতু স্টুডেন্ট ছিলাম, সেক্ষেত্রে আমাদের চাওয়া পাওয়া আকাঙ্ক্ষাটা আরও বেশি ছিল। কারণ প্রতিদিনই আমরা নিউজ স্ক্রল করলে দেখতাম রক্ত, বাবার বয়সী মানুষদেরকে আটক করছে, পুলিশের গুলি, লাঠিচার্জ। মানে দেশের ভিতরে যে একটা অবস্থা, একটা মানুষ হিসাবে আসলে আপনি ওই সময় সুস্থ থাকতে পারবেন না। আমি যেহেতু একজন আর্টিস্ট, আমার প্রতিবাদটা, আমি না হলেও 20 দিন আমি রাজপথে ছিলাম। তার বাইরেও আমার একটা প্রতিবাদ করার জায়গা আছে, সেটা হলো যে হাতের কলমে বা তুলিতে। এই প্রতিবাদটা করার জন্য আমি, যখন আন্দোলন চলছে, আমি তারিখটা স্পষ্ট করে না বলতে পারলেও 18, 19, 20 জুলাই একদিন রাতে কামরাঙ্গীর চরের থানার পাশে, থানা থেকে একটু দূরে, আমি হচ্ছে একটা গ্রাফিতি করতে চাইলাম, যেটা আন্দোলনের সাথে সম্পৃক্ততা রাখে। গ্রাফিতিটার থিমটা হচ্ছে এমন ছিল যে, আপনারা দেখছেন নিশ্চয়ই, একটা ভিডিও প্রচুর ভাইরাল হয়েছিল যে একটা আপনার কি বলে কনস্ট্রাকশন বিল্ডিং, সেই বিল্ডিং এর উপর থেকে একটা পুলিশ গুলি করছে এবং ঝুলন্ত একটা মানুষকে একটা গুলি করছে। তো এই যে দৃশ্যটা, এই দৃশ্যটা আসলে মানে হৃদয়টা ছেদ করে গেছে আসলে। এটা আমি চাইছিলাম যে আমি দেয়ালে ফুটায় তুলে আমি একটা প্রতিবাদী কিছু একটা করব। তো কাজ শুরু করলাম। আমি শুরু করছি হচ্ছে রাতে, যাতে মানে করতে করি যেন কেউ না দেখে, এই টাইপের একটা চিন্তা ছিল। তো শুরু করার 1 ঘন্টার মধ্যেই কিছু হুন্ডা বাইক টাইক নিয়ে পোলাপান আসে, কি করতেছে এটা জানতে চায়। কাজ কিন্তু কিছুই করতে পারিনি। তা আমি তাদেরকে মানে বুঝাইতে পারি নাই যে আমি কি আসলে আঁকতে চাই। যদি বুঝাইতে যাই তাহলে তো সমস্যা। তো তাদেরকে একটা লামসাম আমি বুঝ দিলাম যে কিছু একটা করব, বাদ বাকি তেমন কিছু না। ওরা তো আমারে ধরে বসছে যে না তুই কি করছ, আমি দেখে যাবো এখান থেকে। পরবর্তীতে পুলিশ আসে ওইখানে, সিভিলে আসছে ওনারা, কিন্তু ওনাদের সাথে কিছু দেখে আমি বুঝতে পারছি ওনারা পুলিশ। তো আসার পরে ওনারা বলতেছে আমরা তোদের পাহারায় আছি, শেষ পর্যন্ত কি করি সেটা আমি দেখে যাব। এখন আমি যেই থিমে কাজ করতে চাই, ওই থিম যদি আমি এখানে প্রকাশ করি তাহলে তো আমি অ্যারেস্ট। তো এই একটা ভয় শুরু হয় এবং জেদও কাজ করে ভিতরে। এরপরে আর কি কোনো রকম বলা যায় যে পালায়া চলে আসা, রং টং সব মানে ওই ওইটা আমি করতে পারি আঁকাটা নাই, হলো না। ইনকমপ্লিট, ওটা করতে পারিনি। একরকম ভাবে পালায়া কোনো রকম বাইচা চলে আসা। ওই সময় ধরা খাইলে তো 18 জুলাই থেকে আপনার 5 আগস্ট পর্যন্ত মোটামুটি আমি শেষ, আমার তো ভিতরেই থাকতে হইতো। তো
তো এই জন্য কোনো রকম ভাবে পালায় চলে আসে, কিন্তু ভিতরে যে একটা আগুন জ্বলে উঠে যে কাজ আমি করব, আমারে কাজ করতে বাধা দিছে, কাজ যে বাধা দিলে এটা মানে আমি তো আরো বড় করে করতে চাই, ঠিক আছে। তো ওই জায়গা থেকে আসলে মানে জেটটা কাজ করে। এর পরবর্তীতে আসলে সুযোগ পাইনি কাজ করার, কারণ যত দিন যাচ্ছিল দেশের অবস্থা আরো খারাপ হচ্ছিল। তো সরাসরি আন্দোলনের সাথে যুক্ত ছিলাম, আন্দোলনে পুলিশের ধাওয়া খাইছি, ককটেলের ধোঁয়া খাইছি। দেশ স্বাধীন হওয়ার পরে ওই যে আমার যে আগের যেই ফোকাসটা, কাজ তো করতে হবে, কাজে বাধা দিছে, এই কাজ আমাকে করতেই হবে। তো আমরা চিন্তা করি যে দেশ স্বাধীন হওয়ার কয়েকদিন পরে, দেশ ঠান্ডা মোটামুটি, স্বাধীন দেশ, সুন্দর দেশ, মানে 5 তারিখের পরে পরে আরো পরে, হ্যাঁ 5 তারিখের পরে আরো না হয় 10 দিন পরে, যেহেতু আমরা আমাদের একটা বড় প্ল্যাটফর্ম আছে, আমরা যারা মাদ্রাসা স্টুডেন্ট, মাদ্রাসা স্টুডেন্ট ছাড়াও ভার্সিটির কিছু ভাইরা আছে আমাদের সাথে, তো একটা বড় প্ল্যাটফর্ম আছে, আমরা বলি যে আমরা তাহলে একটা কাজ করতে পারি, যেহেতু আমরা কাজ করি সাধারণত প্রফেশনালি, তো এই জায়গায় আমরা দেশের জন্য কাজ করব। দেশের জন্য কাজ করতে হলে হচ্ছে আন্দোলনের সবচেয়ে প্রাণকেন্দ্র হচ্ছে ঢাকা ভার্সিটি। তো এই ঢাকা ভার্সিটি এরিয়ার ভিতরেই আমরা কাজ করতে চেয়েছিলাম, এবং আমাদের থিম কিন্তু আছে আন্দোলন কেন্দ্রিকই কিন্তু আমাদের থিম। তো আমরা ওই থিমেই কাজ শুরু করি। কাজ শুরু করলে আমরা ঢাকা থেকে, চিটাগাং থেকে, ব্রাউনবাড়িয়া থেকে, বিভিন্ন জেলা থেকে শিল্পীরা আসে। এত কিছু টাকারও দরকার ছিল রং টং ইনস্ট্রুমেন্ট কেনার জন্য, তো আমরা একটা স্পন্সর ঠিক করি, এবং স্পন্সরের টাকা নিয়ে আমরা রং টং কিনে সকাল সকাল কাজ শুরু করি। তো কাজ শুরু করার পরে, যেহেতু ঢাকা ভার্সিটি এরিয়া, এটা এরিয়াটা হচ্ছে একটু অন্যরকম, কাজ শুরু করছি, আমাদের মূল থিম বাংলা, আমরা কাজ করব বাংলা, এবং বাংলার জন্যই তো আমরা আমাদের শহীদ যারা জীবন দিয়েছে, তো দেশকে বাঁচানোর জন্যই। তো ওই জায়গা থেকে আমরা বাংলা কাজ শুরু করি, এবং আমরা যেহেতু মূলত ক্যালিগ্রাফি আর্টিস্ট, আরবি ক্যালিগ্রাফি আর্টিস্ট, তো আমরা আমাদের আসলে বাংলার চেয়ে আরবি ক্যালিগ্রাফি কাজটা বেশি করা হয়। তো সেখান থেকে 1-2 জন শিল্পী হচ্ছে বিভিন্ন এরিয়াতে ওরা আরবি ক্যালিগ্রাফিও করে। এটা হচ্ছে আমরা ওইখানেও যেমন ইনকমপ্লিট ছিল, এখানেও ইনকমপ্লিট, এবং এই কাজগুলো হচ্ছে ঘন্টা 2 যাওয়ার পরে আবার এরকম কিছু লোক জড়ো হয়। জড়ো হওয়ার পরে তারা আমাদের কাছে জানতে চায় যে আসলে এখানে হচ্ছেটা কি, এই এরিয়াতে তোমাদের কাজ কি, তোমরা কি মাদ্রাসার স্টুডেন্ট? বললাম হ্যাঁ। এই জায়গাটাই ওরা নোট করছে, মাদ্রাসার ছাত্ররা ঢাকা ভার্সিটি এরিয়াতে দেয়ালে কাজ করতেছে, এটা তো আসলে সাধারণ কোনো বিষয় না। আমরা প্রত্যেকে প্রফেশনালি ক্যালিগ্রাফি আর্টিস্ট এবং পেইন্টার, তো আমাদের কাজগুলো তো কোয়ালিটিফুলি হবে, কাজ নিয়ে প্রশ্ন করার কোনো অধিকারই ছিল না, কোনো সুযোগই ছিল না। আমাদের প্রশ্ন তারা করতেই হচ্ছে আমাদের পোশাক আশাক, আমাদের চলন বলন এসব দেখে। তো তারা একটা মোটামুটি গ্যাঞ্জাম সৃষ্টি করতে চাইছে ওই জায়গাটায়, আমাদের মানে লাইভ করতে করতে আমাদের সামনে আসতেছে যে কি কাজ করেন বলেন, এখানে কেন কাজ করতে আসছেন, সারা বাংলাদেশে এত জায়গা বাদে তারা কারা, এই প্রশ্ন আমি আপনার কাছে করব যে তারা কারা। আমরা তো তখন চিনি না, জানি না যে তারা আসলে কারা, তাদের উদ্দেশ্য কি। মানে আচরণটা ছিল লীগ কেন্দ্রিক, মানে এই মুইসাদে ওদেরকে ধর, ওদেরকে নিয়ে যা, ওরা হচ্ছে সব জঙ্গি, এই টাইপের কথাবার্তা। তো তারা আমাদেরকে আর কাজ করতে দিল না। আমরা বলছি ফাইন, আপনাদের এলাকা, আমরা কিন্তু জানি না তাদের এলাকা কিনা, আমরা বলছি ঠিক আছে আপনাদের এলাকা, আপনাদের এরিয়া, আমরা কাজ করব না, আমরা চলে যাই, আমাদের ভুল হয়েছে, আমরা চলে যাই আপনাদের এরিয়াতে, যেহেতু আমরা কাজ করতে পারবো না। পরে বলতেছে যে ঢাবির এরিয়াতে ঢাবির ছাত্ররাই শুধু কাজ করবে, ঢাবির বাইরে কেউ এখানে কাজ করতে পারবে না, তার উপর আবার তোরা মোল্লা, এটা তো সম্ভবই না। ঠিক আছে আমরা চলে যাই, আমাদের যেতেও দিবে না, তোরা আসলে কার, আমাদের বের করতে হবে, বুঝতে পারছেন? তো একজন স্যার আসলো, ওনার নামটা আমি একটু এখানে বলি, ওনার নাম হচ্ছে তানজিম উদ্দিন। সংক্ষেপে বলি, আমরা আমাদের কাজগুলো বলছি যে আপনাদের এরিয়াতে যেহেতু কাজ, আমরা ঠিক আছে আমাদের ভুল হয়েছে, আমরা চলে যাই, আমরা আমাদেরকে তারা যেতেই দিবে না, এবং তারা এটা বের করবে যে আমরা আসলে কারা, কি এজেন্ডা বাস্তবায়ন করতেছি। এই জন্য আমাকে, ওমরকে, আমাদের সাথে আমাদের আরেক ভাই ছিল, হানিফ ভাই ছিল, আর অনেকে মানে বলা যায় যেটা, তখন তো পুলিশ ছিল না, অ্যারেস্ট করলো, মানে হাতটা ধরে নিয়ে বললো যে অডিটোরিয়ামে চলো, সেখানে তোমাদের সাথে কথা হবে। এবং তার সাথে যে লোকগুলো বলতেছে যে ওদেরকে ধর, মার, লাঠি আন, এই টাইপের ভয় ভীতি দেখানোর যতগুলো প্রক্রিয়া আছে। আমরা গেলাম ভিতরে, আমরা ভাবছি যে স্যার হয়তো আমাদেরকে কিছু বলবে, আমরা বুঝায় বললে সে শুনবে, এবং আমরা তো জানি যে আমরা কি জন্য আসি, দেশের জন্য কাজ করতে। তো ভিতরে যাওয়ার পরে চিত্রটা পুরা ভিন্ন, মানে একদম চিত্র সাথে সাথে পাল্টে গেল। আমরা ঢুকলাম, গেট লক হয়ে গেল, নির্দিষ্ট কিছু লোক থাকলো ভিতরে, আর
আমাদের সকলের কাছ থেকে ফোনগুলো জব্দ করে নিল। ফোনগুলো নিয়ে ফোনের মেসেঞ্জার, আপনার হোয়াটসঅ্যাপ, টুইটার, তারপরে আপনার ইনস্টাগ্রাম যা আছে সব কিছু চেক করা শুরু করলো। কার সাথে কথা বলি, কোন গ্রুপের সাথে আমরা অ্যাড, সব। কিন্তু আলহামদুলিল্লাহ কিচ্ছু পাইনি। এবং আমাদের ভিতরে তো আমরা স্বচ্ছ, আমাদের তো এরকম কিচ্ছু নাই। তো তারা বলল যে আসলে তোরা টাকা পাইলি কই, টাকা পাইলি, এতগুলো টাকা কে দিল? বললাম যে আমাদের যে উনি টাকা দিচ্ছে উনি হচ্ছে যমুনা টিভির একজন লোক আর কি। তো উনাকে ইনস্ট্যান্ট ফোন দিয়ে সেখানে আনাইলো। উনাকে আনায়া উনি হচ্ছেন একজন আলেম মানুষ, খতিব মানুষ। উনাকে এনে সবার সামনে অপমান করলো এবং তুই তুকারি করলো যে তুই মাসে বেতন পাস কয় টাকা, তুই এদেরকে 30,000 টাকা দেস। ওনাকে অপমান করলো। মানে সবচেয়ে ব্যথা লাগার মতো যে বিষয় সেটা হলো যে আমার মাথায় পতাকা ছিল, মানে যে আন্দোলনের সময় যে পতাকাগুলো আমরা ব্যবহার করছি, হ্যাঁ, এই পতাকাটা উনি টান দিয়ে খুলে ফেলছে। খুলে ফেলে বলতেছে যে এই পতাকা পরার তোর কোনো অধিকার নেই। কে কে খুললো এটা? তানজিমউদ্দিন স্যার, ঠিক আছে? না, তুই জঙ্গি। সবার প্রথমে ওকে খুলতে বলছে কয়েকবার, আমি কেন যখন খুলবো? খুলে হ্যাঁ নাই, ওইটাই তখন টান দিয়ে খুলে ফেলছে। বলছে পতাকা খুল। এখন আমার মাথা থেকে আমি পতাকা কেন খুলবো? পতাকার জন্য জীবন দিয়ে দিলাম, আমি পতাকা কেন খুলবো? তারা বলতেছে পতাকা খোল। যখন পতাকা খুলি না, টান দিয়ে পতাকা খুলে ফেলছে। তখন আমার মানে আমি আর সহ্য করতে পারি নাই নিজেকে। তখন বলতেছে যে আচরণ দেখে মনে হইতেছে এরা জঙ্গি, এরা আফগানিস্তান থেকে আসছে, এরা হচ্ছে রয়ের এজেন্ট। এই নানান ধরনের কথাবার্তা আমাদেরকে এক পর্যায়ে মানে এক রকমের মানে জিম্মি করে ফেলছে তারা। আমরা কোনোভাবে এটাকে করতে পারিনি, আমাদের কোনো কথাই শোনা হয়নি ওইখানে। আমরা ওনাকে বলছি যে আপনি আমাদের বাবার মতো, আপনি যা বলবেন আমরা তাই শুনবো। কিন্তু উনি আমাদেরকে এই বিষয়টা মানে গ্রাহ্যই করেনি, বলতেছে যে আমরা ওই বিভিন্ন জায়গায়। যাই হোক, আমাদেরকে কিছু একটা এখন ট্যাগ উনি প্রমাণিত করার সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা বারবার ওনাদেরকে প্রুফ দেখাইছি যে আমি 20 দিন রাজপথে, আমি মন্দির পাহারা দিছি, আমি স্বাধীনতার সময় রাজপথে, আমি হচ্ছে বাংলাদেশের নাগরিক। উনি আমাকে বাংলাদেশের নাগরিক মানতেই নারাজ, বুঝতে পারছেন? এখানে আমরা যখন আর্টটা করছি, আমরা এই আর্টটা করছি হচ্ছে একটি মিশনারির দেয়ালে, অনেক পুরনো দেয়াল, অনেক পুরনো ভবন, শতবর্ষী পুরনো। 1920 সালে হ্যাঁ, এরকম সম্ভবত। অনেক পুরনো। আর এখানে আমরা দেশাত্মবোধক আর্ট করছি। আমরা মাদ্রাসার স্টুডেন্ট, এবং এই আর্টের মধ্যে দেখবেন যে আমাদের ব্রাউনবাড়িয়া শহরের ভিতরে সকল ধর্মের মানুষ যেভাবে মিলে মিশে চলাফেরাটা করতেছে, সেটার একটা প্রমাণ আমাদের এই আর্ট। এখানে আমরা আমাদের ইসলামিক যেই সিম্বল সেটাও রাখছি। খ্রিস্টান আছে আমাদের এলাকায়, তো তাদের যে গির্জার সিম্বল সেটাও রাখছি। আমাদের যেই তিতাস গ্যাস, এটা হচ্ছে আমাদের ব্রাউনবাড়িয়ার একটা সম্পদ, সেটার চিহ্ন রাখছি। সর্বোপরি আমরা ব্রাউনবাড়িয়াকে প্রেজেন্ট করার ট্রাই করছি। তাই আমরাই ঠিক এইভাবেই আগস্ট পরবর্তী যে সময় আমাদের এখানে, আমরা চাই সকলের অবস্থানটা সুনিশ্চিত হোক, কোনো ধরনের বৈষম্য না থাকুক, এবং সকলেই সকলের অধিকারের যে জায়গা, সেই জায়গাটা নিয়ে তারা নিশ্চিন্ত থাক। হ্যাঁ, ঠিক তেমনিভাবে আমরা এর পরবর্তী আরও যে কাজগুলো করছি, সেখানের মধ্যে আসলে আমাদের মূল ফোকাসটা এই মিনিং এর দিকেই ছিল। আমরা ফিলিস্তিন নিয়ে বিভিন্ন আর্ট করছি, আমাদের তুফান আল আকসা অনেক বড় একটা কাজ ছিল। সেই কাজের মাধ্যমে আমরা এটা বুঝাইতে চাইতেছিলাম যে আমরা হইতে পারে যে পৃথিবীর এক প্রান্তে, আর নির্যাতন হইতেছে আরেক প্রান্তে, কিন্তু তারাও আমাদের ভাই। তাদের উপর যে নির্যাতন হইতেছে, সেই ব্যথাটা যে আমাদের আছে, সেটা বিশ্ব দরবারকে বোঝানোর জন্য আমাদের এই কাজটা ছিল। ঠিক তেমনি ভাবে সকল জুলুম নির্যাতনের বিরুদ্ধেই আমাদের এই ভাষাগুলো ছিল আর্টে। আর এরকম জুলুম নির্যাতন যে কোনো ক্ষেত্রেই হওয়া সম্ভব, এবং সেগুলো যেন না হয়। আপনি কারোর সাথে বৈষম্য করবেন, আমি আজকে পাঞ্জাবি পরি দেখা এক জায়গার মধ্যে আমি আমার সঠিক অধিকার পাবো না, এটাও তো জুলুম। আর এই জুলুমের বিরুদ্ধেই প্রতিবাদ আমাদের এই আর্টের মাধ্যমে। এবং আমাদের চাওয়া এটাই যে যত ধরনের জুলুম আছে, সেটা বৈষম্যের মাধ্যমে হইতে পারে, সেটা আপনাকে অধিকার না দেওয়ার মাধ্যমে হইতে পারে, যেভাবেই হোক সেগুলো আর না থাকুক, এটাই হচ্ছে আমাদের। আপনার প্রত্যাশা কি? আমার প্রত্যাশা হলো যে বাংলাদেশের যে বাঙালি সংস্কৃতি এবং ইসলামী সংস্কৃতি, এই দুইটার কিন্তু একটা মেলবন্ধন আগে ছিল 1900 শতকে, কিন্তু সেটা এখন কেন জানি মনে হচ্ছে যে বাঙালি সংস্কৃতি আর ইসলামী সংস্কৃতি মনে হয় ভিন্ন, এই টাইপের। মানে আমি টুপি পরলাম, এটা মনে হয় ইসলামিক একটা ভাব, এটা মনে হয় বাঙালি ভাব না।
এই যে একটা ধারণা আমাদের ভিতরে আছে, এই ভাবনাটাকে আমি চাই যে আমাদের মাধ্যমে হোক, আমাদের পরবর্তী প্রজন্মের মাধ্যমে হোক, এই ভাবনাটা যেন দূরে সরে যায় এবং বাঙালি সংস্কৃতি এবং ইসলামী সংস্কৃতির একটা মেলবন্ধন তৈরি হোক। সেই ক্ষেত্রে মেলবন্ধন তৈরি করার জন্য আমরা যারা শিল্পী আছি, আমাদেরকে যদি রাষ্ট্র চায়, যদি কোনো ব্যক্তি চায়, যেই কোনোভাবে, যেই কোনো কাজে, যেই কোনো দরকারে যেভাবে ডাকবে আমরা সেভাবেই সাড়া দিব।